আমরা এরপর চলে যাচ্ছি। এরপর রাফিয়াকে আমরা কখনো দেখিনি। উনি কি এবারই প্রথম? আমি ওনাকে অ্যাড করছি, যদি প্রথম হয়ে থাকেন তাহলে একটু কথা বলবেন। আপনার মাইকটা বোধহয় মিউটে আছে। হ্যালো। জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নাম রাফিয়া, ডাকনাম রায়া। আমি বিকারুসিস কলেজে পড়ি, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আম দর্শন নিয়ে একটু জানার ইচ্ছা ছিল, এজন্যই আসা আসলে। এই আরকি। সব ভিউজ এর সাথে আমি একমত নই, তবুও জানার ইচ্ছা দেখে এসেছি। ধন্যবাদ। আসলে আমরা এখানে বিভিন্ন ভিউ যাতে শেয়ার হয় এবং সেই ভিউ থেকে কি কনক্লুশনে আমরা যেতে পারি, সেটা সমাজের জন্য কি কাজে লাগতে পারে, সেগুলোই আলোচনা করব। আশা করি আপনি এনজয় করবেন। ঠিক আছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমাদের প্রথম পরিচয় পর্বটা শেষ হলো। এখন আমরা মূল অংশে চলে যেতে পারি, যেটা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, ফ্রি উইল, এক্সিস্টেন্স আর ইন্ডিভিজুয়ালিটি। আমাদের যে নিয়ম সেটা হচ্ছে যে একদম প্রথম থেকে শুরু করা, কিন্তু আমি একটু নিয়মের ব্যতিক্রম করতে চাই। আমি হচ্ছে প্রথমে আব্দুল্লাহকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ ও বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আছে। আমি মনে করছি যে ওর কনসেপ্টটা প্রথমে হলে আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাবো আলোচনা করার, বা সবাই বিষয়টা এনজয় করব। হাসান। তো অসংখ্য ধন্যবাদ দিগ্বিদাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আজ পাঠচক্রের বিষয়বস্তু, অ্যাজ উই অল নো অলরেডি, অস্তিত্ব, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং দ্য কনসেপ্ট অফ ফ্রি উইল। তো ইনস্টেড অফ গোয়িং শুরু থেকে শেষে, আমি শেষ থেকে শুরুর অ্যাপ্রোচটা নেব, উইচ মিনস শুরুতেই আমি ডিসকাস করব অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ফ্রি উইল, and then I will discuss about individualism বা ব্যক্তি স্বাতন্ত্র্য, and then finally I will discuss about existence বা অস্তিত্ব নিয়ে। এই অ্যাপ্রোচটি নেওয়ার পেছনে একটি কারণ রয়েছে, এবং মজার ব্যাপার, এই কারণের একটি রেফারেন্স আপনারা আমার আলোচনার মধ্যেই হয়তো পেয়ে যাবেন। ওয়েল, লেটস সি কে ওটা আইডেন্টিফাই করতে পারে। যে কারণে অ্যাপ্রোচটি নিলাম, এই তিনটি বিষয়, এই তিনটি বিষয় বেশ ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, এবং এভাবে সিকুয়েন্সিয়ালি লিনিয়ার ওয়েতে এগুলে আমার আলোচনা করতেও যেমন সুবিধা হবে, তেমনি আমার পয়েন্ট অফ ভিউটি বোঝানো সহজতর হবে। একটি গল্প দিয়ে আরম্ভ করা যাক। ওয়েল, গল্প নয়, লেজেন্ড বা মিথ, যাই বলুন। গ্রিক মাইথোলজির অ্যাডিপাসের লেজেন্ড। অ্যাডিপাস জন্ম নেয় তার প্রকৃত পিতামাতা লাউই এবং হোকাস্তার ঘরে। জন্মের সময় অ্যাডিপাসের পিতামাতা তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। তো দে কনসাল্টেড উইথ দি ওরাকল অফ ডেলফি। ওরাকল অফ ডেলফি হলো গ্রিক মাইথোলজিতে দ্য ভয়েস অফ গডস বা ঈশ্বরদের আওয়াজ। ওরাকল অফ ডেলফির সঙ্গে কনসাল্ট করে লাউই এবং হোকাস্তা একটি উদ্বিগ্নকর প্রফেসি বা ফোরটেলিং, বা বাংলায় যেটাকে বলে ভবিষ্যৎবাণী, সম্বন্ধে জানতে পারেন, যা ছিল এরকম: গ্রোয়িং আপ অ্যাট এ পয়েন্ট, অ্যাডিপাস তার পিতাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। স্বাভাবিকভাবেই লাউই এবং হোকাস্তা উদ্বিগ্ন হয়ে পড়ল এই প্রফেসি শুনে। সো তারা সিদ্ধান্ত নিল দূরে কোথাও মাউন্টেন সাইডে অ্যাডিপাসকে ওরা রেখে আসবে। নিজ সন্তান, তাই হত্যা করাটা কুলোলো না ওদের। একদিন একটি কাপল অ্যাডিপাসকে খুঁজে পেল, এবং তারা ছিল করিন্থ এর রাজা রানী পলিবাস এবং মিরোপ। পলিবাস এবং মিরোপ অ্যাডিপাসকে নিজ সন্তানের মতো লালন পালন করতে লাগলো। অ্যাডিপাসও ইনফেন্ট তখন, গ্রোয়িং আপ। সে এই জানতো যে তারাই, অর্থাৎ পলিবাস এবং মিরোপই তার প্রকৃত পিতামাতা। অ্যাডিপাস অবলিভিয়াস ছিল বটে, কিন্তু রাজ্যের লোকেরা তো জানতো। তারা কুৎসা রটাতে লাগলো যে অ্যাডিপাস পলিবাস এবং মিরোপের প্রকৃত সন্তান নয়। এসব শুনে শুনে অ্যাট এ পয়েন্ট অ্যাডিপাস যখন অ্যাডাল্ট হলো, প্রকৃত সত্য জানতে ও সিদ্ধান্ত নিল ওরাকল অফ ডেলফিকে কনসাল্ট করবার। ওরাকল অফ ডেলফি দেন অ্যাডিপাসকে এইটা ডিসক্লোজ করেনি যে তার প্রকৃত পিতামাতা কারা। ইনস্টেড শুধু ওই প্রফেসিটুকুই অ্যাডিপাসকে জানালো যে গ্রোয়িং আপ অ্যাট এ পয়েন্ট অ্যাডিপাস তার পিতাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। সো কনফিউজড এবং লস্ট অ্যাডিপাস সিদ্ধান্ত নিল
ও রাজ্য ছেড়ে চলে যাবে বহুদূর কোথাও, সো দ্যাট ওকে ওর পিতাকে হত্যা করতে না হয় এবং মাকে বিয়ে করতে না হয়। অ্যাডিপাস কিন্তু তখনও জানতো না এবং ও ধরেই নিয়েছিল পলিবাস এবং মিরোপি তার প্রকৃত পিতামাতা। অ্যাডিপাস রাজ্য ছেড়ে রওনা দিল। যাত্রাপথে একজন অচেনা ব্যক্তির সঙ্গে অ্যাডিপাস দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং ইভেনচুয়ালি ইন ফিট অফ রেজ অ্যাডিপাস লোকটিকে হত্যা করে। আদতে লোকটি ছিল অ্যাডিপাসের প্রকৃত পিতা লাভি। ঘটনা প্রবাহে অ্যাডিপাস অ্যাট এ পয়েন্ট লাভির স্ত্রীর দায়িত্ব নিয়ে তাকে বিয়ে করে, যিনি কিনা আদতে অ্যাডিপাসেরই প্রকৃত মা ও কাস্তা। সো এখান থেকে যে মোরালটি পাওয়া যায় তা হলো ফেট ইজ ইনএভিটেবল। যদিও আজ আমরা আলোচনা করছি কনসেপ্ট অফ ফ্রি উইল নিয়ে, এক্সিস্টেন্স নিয়ে, ইন্ডিভিজুয়ালিটি নিয়ে, তাহলে প্রশ্ন উঠতেই পারে ফেট কি করে প্রাসঙ্গিক? ওয়েল, প্রশ্নটি তোলা রইল, আশা করি আলোচনার মধ্যেই অ্যান্সার্স উঠে আসবে। কনসেপ্ট অফ ফ্রি উইলকে বুঝতে হলে এটাও জানতে হবে ফ্রি উইলটা কি। একজন ইন্ডিভিজুয়ালের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে এক সেন্সে ফ্রি উইল বলা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কিছু কন্ডিশনস রয়েছে যেগুলো মিট করতে হবে, না হলে ফ্রি উইলের অস্তিত্ব প্রমাণ করা যায় না। এই সিদ্ধান্তগুলো কোনো কিছু দ্বারা অ্যাফেক্টেড হতে পারবে না, অ্যাডাল্টারেটেড হতে পারবে না বাই এনি এক্সটার্নাল ফোর্স, জৈবিক প্রবৃত্তি কিংবা প্রায়র কজ, অর্থাৎ পূর্ববর্তী কোনো ঘটনার প্রভাব থাকতে পারবে না। এটা কি আদৌ সম্ভব? একবার প্রশ্ন করুন নিজেকে। একটু তাত্ত্বিক আলোচনা করবো এখন, আশা করি বিরক্ত হবেন না। স্টিক উইথ মি, ইট উইল ওনলি গেট মোর ইন্টারেস্টিং ফ্রম হিয়ার। যখনই কেউ দ্য কনসেপ্ট অফ ফ্রি উইল নিয়ে আলোচনা করেছেন, দার্শনিকেরা, চিন্তাবিদেরা দুভাগে বিভক্ত হয়েছেন। একটা পোলারাইজেশন দেখা গেছে। একাংশ বলেছেন ফ্রি উইল এক্সিস্ট করে। এখানে মূলত তারা লিবার্টেরিয়ান ফ্রি উইলের কথা বলেছেন, which is led by the principle of alternate possibilities. We'll get there soon. আমরা যাব ওখানে। লিবার্টেরিয়ান ফ্রি উইলকে এক্সপ্লেন করা যায় এভাবে: the belief that some human actions are freely chosen, but the belief that metaphysically we can act freely. মেরুর অন্যদিকে একাংশ বলছেন যে ফ্রি উইল একদমই এক্সিস্ট করে না। মূলত তারা হার্ড ডিটারমিনিজমের কথা বলছেন, which is led by determinism of course এবং রিডাকশনিজম। হার্ড ডিটারমিনিজমকে এক্সপ্লেন করা যায় এভাবে: the belief that all events are caused by past events such that nothing other than what does occur could occur. অর্থাৎ যা ঘটছে তা ঘটতই, এ কারণেই ঘটেছে। এবার ভাবুন একটি সিনারিওর কথা। এটা হলো সিনারিও 1। You're being pushed off a cliff. কেউ আপনাকে এভাবে পাহাড় চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আপনি কি বা করতে পারবেন? অপশন 1, you will be free falling. Option 2, you can scream while you're free falling like my family is screaming behind the doors. Option 3, you can break dance while you're free falling. So দেখছেন, jokes apart, nonetheless আপনি কিছুই করতে পারছেন না apart from free falling. Well, ironically, the only thing you can do freely in this scenario, তাই তো? এটা হচ্ছে খানিকটা হেগেলের ডিসক্রাইব করা ফলিং স্টোনের ফ্রিডমের মতো, which is well falling freely. মুক্তভাবে পড়ন্ত বস্তু আদতে কতটুকুই বা মুক্ত? বাই দ্য ওয়ে, খেয়াল করবেন এখানে কিন্তু কোনো অপশনস নেই আপনার হাতে। এবার এই সিনারিওটির কথা ভাবুন। এটা হলো সিনারিও 2, যেখানে আপনি সিম্পলি সিদ্ধান্ত নিচ্ছেন নাস্তায় কি খাবেন। খেয়াল করবেন এখানে অপশনস রয়েছে আপনার হাতে। চাইলে আপনি ব্রেড এন্ড বাটার খেতে পারেন, কিংবা চাইলে আপনি টোস্ট এন্ড অমলেট খেতে পারেন। এসব যদি আপনি ইনসিন হয়ে থাকেন, বাই দ্য ওয়ে অমলেটটা খাওয়া যেতে পারে, ওতে কোনো অসুবিধা নেই, কারণ মানুষ ল্যাকটোজ ইনটলারেন্ট হয়, স্বাভাবিক। কিংবা চাইলে আপনি চা বিস্কুটও খেতে পারেন, যেটা কিনা অ্যাকচুয়ালি প্রপার একটা ব্রেকফাস্ট। এই মূলত হচ্ছে দ্য প্রিন্সিপল অফ অল্টারনেট পসিবিলিটিস, যার সংজ্ঞা an action is free only if the agent, that is the person doing the thing, would have done otherwise. একটি কাজ বা অ্যাকশনকে তখনই ফ্রি কনসিডার করা হবে যখন এটির বিকল্প কোনো কাজও আপনি করতে পারতেন বা আপনি সিদ্ধান্ত নিতে পারতেন। অর্থাৎ স্পষ্টতই ট্রুলি ফ্রি অ্যাকশনস রিকোয়ার অপশনস। এই দুটো সিনারিওকে
কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে দেখবেন একটিতে আপনি ফ্রিলি অ্যাক্ট করতে পারছেন না এবং অন্যটিতে আপনি ফ্রিলি অ্যাক্ট করতে পারছেন। এই পর্যায়ে এসে মনে হতেই পারে যে ফ্রি উইল এবং ডিটারমিনিজম কো এক্সিস্টেন্ট। আদতেই কি তাই? যেখানে প্রিন্সিপাল অফ অল্টারনেট পসিবিলিটিস বলছে যে ইউ হ্যাভ অপশনস, ডিটারমিনিজম বলছে এভরি ইভেন্ট ইজ কজড বাই আ প্রিভিয়াস ইভেন্ট। An agent can never have done anything other than what they did. এই কথাটা বলা হচ্ছে। ওয়েল, ব্রেকফাস্টের সিনারিওটির কথাই ভাবুন। ব্রেকফাস্টে আপনার চা বিস্কুট খাবার সিদ্ধান্তটি হতেই পারে কোনো কিছু দ্বারা প্রভাবিত নয়, এটি মেটাফিজিক্যাল কোনো কিছু, একটা মেটাফিজিক্যাল কোনো ইভেন্টের ফলাফল অ্যাকর্ডিং টু লিবার্টেরিয়ান ফ্রি উইল। যাই ঘটেছে ইটস অল উইদিন ইয়োর থটস। আপনি চা বিস্কুট খেয়েছেন বিকজ সিম্পলি আপনি চা বিস্কুট খেতে চেয়েছেন। আলোচনার এক পর্যায়ে এই নিয়েও আমরা ডিসকাস করব যে থট প্রসেস কিরম করে কাজ করে, আদতে থট প্রসেসেই কতটুকু মেটাফিজিক্যাল। অন্যদিকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলার সিনারিটির কথা ভাবুন। এক্ষেত্রে ঘটনা প্রবাহে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এজেন্ট এখানে আপনি নন, কেউ আপনাকে ধাক্কা দিয়েছে। যিনি ধাক্কা দিয়েছেন তিনি হচ্ছেন এজেন্ট, এখানে আপনি হলেন ইভেন্টের অংশ। মূলত এখান থেকেই চলে আসে ইভেন্ট কজেশন এবং এজেন্ট কজেশনের কথা। এই গোটা ইউনিভার্সকে আপনি ইমাজিন করতে পারেন কজ এন্ড এফেক্টের একটি বিশাল চেইন বা শৃঙ্খল হিসেবে, খানিকটা ডমিনোর মতো। ডমিনো সম্বন্ধে নিশ্চয়ই জানেন, একই মাপের একই ডিমেনশনের অসংখ্য ব্রিক্স একটার পর একটা সাজানো থাকে। যখন যে কোনো এন্ড থেকে একটি ডমিনোকে ফেলে দেওয়া হয়, অমনি ওটার ধাক্কায় বাকি ডমিনোগুলো পড়ে যেতে আরম্ভ করে এবং ইভেনচুয়ালি তাসের ঘরের মতো সবকটি ডমিনোই মাটিতে লুটিয়ে পড়ে। একটি প্যাটার্ন বা ডিজাইন এমন কিছু তৈরি করে যেটা কিনা তখনই সেন্স মেক করে ওয়ান্স ইট ইজ ওভার। কজ এন্ড এফেক্ট চেইনও ওরকম, যেখানে ইচ ডমিনো কনকারেন্টলি একই সঙ্গে একটি কজ এবং একটি ইভেন্ট দুটোই। এটিকেই মূলত সফট ডিটারমিনিজম বা কম্প্যাটিবিলিজম বলে, যার কথা দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন। নিজেকেও আপনি এমন একটি ডমিনোর সঙ্গে তুলনা করুন। এই যে একটি ডুয়ালিটি, আপনি একই সঙ্গে একজন কজ এবং একজন এফেক্ট। এখান থেকেই ইভেন্ট কজেশন এবং এজেন্ট কজেশনের থিওরিটির উৎপত্তি। এবার একটু মনোযোগ দেবেন, খেয়াল করুন। ইভেন্ট কজেশনের বেলায় রিয়ালিটি হলো ডিটারমিনিস্টিক, এজেন্ট কজেশনের বেলায় ক্লেম করা হয় ফ্রি উইল এক্সিস্ট করছে, কারণ সংজ্ঞাতেই বলা an agent being propelled by a mind can start a whole chain of causality that wasn't caused by anything else. এখন একটি প্রশ্ন, এই যে ফ্রি ডিসিশনগুলো যেগুলো কিনা একদমই এন্টায়ারলি নিউ কিছু কজাল চেইন তৈরি করে, এটার উৎপত্তি কোথায়? ওয়েল, এই প্রশ্নের জবাব বার করতে পারার অর্থ হলো ফ্রি উইল প্রবাবলি ডাজন্ট এক্সিস্ট। ফ্রি উইল তাহলে এক্সিস্ট করছে কি করছে না? জবাব হলো ডিপেন্ডস অন আপনি কোথা থেকে অবজার্ভ করছেন। ধরুন আপনি এন সংখ্যক ডমিনো সাজিয়েছেন, সেক্ষেত্রে একদম প্রথম ডমিনোটির ফ্রি উইল রয়েছে। যদি আপনি রিয়ালিটিকে কেবলই ডমিনো বা কজ এন্ড এফেক্ট এর দ্বারা ব্যাখ্যা করতে চান, এই পার্টটুকুতে এমফেসিস দেব আমি। যদি আপনি রিয়ালিটিকে কেবলই ডমিনো বা কজ এন্ড এফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে চান, তাহলে এন সংখ্যক ডমিনো আপনি সাজাবেন, এন ডমিনোটির ফ্রি উইল রয়েছে। বাদ বাকি n-1টি ডমিনোর ক্ষেত্রে ফ্রি উইল নেই কোনো। খেয়াল করবেন, nth ডমিনোটি কিন্তু শুধু একটি এফেক্ট। দুঃখিত, মাফ করবেন, একদম প্রথম ডমিনোটির ফ্রি উইল রয়েছে এবং nth ডমিনোটি অর্থাৎ যেটা সর্বশেষ। আমি যখন প্রথমবার বলছিলাম আমি এরকম করে ভাবছিলাম যে nth ডমিনোটি প্রথম ডমিনো, তা নয়, মাফ করবেন, প্রথম ডমিনোটির ফ্রি উইল রয়েছে এবং খেয়াল করবেন বাদ বাকি n-1টি ডমিনোর এক্ষেত্রে কোনো ফ্রি উইল নেই,
এবং nth ডমিনো অর্থাৎ দ্য লাস্ট ওয়ান, এটা কিন্তু শুধুই একটি এফেক্ট, ও কোনো এজেন্ট নয়। এভাবে যে ডমিনো থেকেই আপনি অবজার্ভ করবেন, এটাই অ্যাপারেন্ট হবে যে ডমিনোটির ফ্রি উইল রয়েছে, তাই না? যেটা মূলত একটি বিভ্রম, কারণ আমরা শুধুই কম্প্রিহেন্সিভ রিয়ালিটির কথা বিবেচনা করছি এখানে, যাকে কজ এন্ড এফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। সুতরাং ফ্রি উইল এক্সিস্ট করে বটে, কিন্তু এটি আপেক্ষিক, চূড়ান্ত নয়। যদি কম্প্রিহেন্সিভ রিয়ালিটির বাইরেও ব্যাখ্যা করতে চান, কিংবা এটির ভেতরেও যদি আপনি ফার্দেস্ট পয়েন্ট অব্দি হাইপোথেটিক্যালি যুক্তি দিয়ে পৌঁছতে চান, তাহলে বুঝবেন যে এটির নেচার মূলত ডিটারমিনিস্টিকই বটে। ওই ফার্দেস্ট পয়েন্টে যেতে হলে আপনাকে রিডাকশনিজম কি বুঝতে হবে। রিডাকশনিজমের সংজ্ঞা দাঁড়ায়, all part of the world and our experiences can be traced back or reduced down to one singular thing, এবং এটি হলো রিডাকশন করা বা রিডাকশনিজম। যেহেতু কয়েকবার ইতোমধ্যে কম্প্রিহেন্সিভ রিয়েলিটির কথা বলে ফেললাম, এখন চলুন ভাবি যে আমরা কি করে কোনো কিছুকে কম্প্রিহেন্ড করি, একটা কিছু কি করে কোহিয়েরেন্ট হয়ে ওঠে। এবং বলা বাহুল্য, অ্যাট দিস পয়েন্ট আমার আলোচনা ব্যক্তি স্বাতন্ত্র্য এবং ইভেনচুয়ালি অস্তিত্বের প্রশ্নের সঙ্গে মার্জ করবে। মানুষের থট প্রসেসকে 4-5টি স্টেপে বিভাজিত করা যায় বোঝার সুবিধার্থে। 1. সেন্সেশন, 2. পারসেপশন, 3. ইমাজিনেশন, 4. বিলিভ, 5. কোহেরেন্স বা আন্ডারস্ট্যান্ডিং। যা কিছু আপনার ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে কোনো গান যা আপনি শুনছেন, বা কোনো দৃশ্য যা আপনি দেখছেন, এনিথিং দ্যাট ইউ ক্যান সেন্স, ওটা একটা পর্যায়ে আপনি পারসিভ করেন। যখনই পারসিভ করেন তখনই কেবল আপনি টের পান যে আপনি আদতেই এসব শুনছেন বা দেখছেন বা এক কথায় অনুভব করছেন। যে কারণে there is a slight delay between everything that we sense and everything that we perceive. অডিটরি পারসেপশনের জন্য যেটা 5 থেকে 10 মিলিসেকেন্ড, এসএসসি লেভেল পদার্থবিজ্ঞানে হয়তো পড়েছেন ইতিমধ্যেই। ভিজুয়াল পারসেপশনের ক্ষেত্রে 20 থেকে 50 মিলিসেকেন্ড, টাচের ক্ষেত্রে যেটা 10 থেকে 20 মিলিসেকেন্ডস, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি। একটি আর্টিকেল পড়েছিলাম ফিউ ডেজ এগো, যেটা ক্লেম করছিল এসবের ঊর্ধ্বেও আমরা যা কিছু উইটনেস করছি, এসব কিছু ইউনিভার্সে 15 সেকেন্ডস আগেই ঘটে গেছে। সো এসব বললাম এটা প্রুফ করতে যে সেন্সেশন এবং পারসেপশন ডিস্টিংক্টিভ, ইমাজিনিং এবং বিলিভও ডিস্টিংক্টিভ। এসব কিছু যখন না ঘটে তখন ইউ আর নট থিঙ্কিং, বিকজ টু থিঙ্ক, টু বি সেন্টিয়েন্ট, you have to sense, you have to perceive, and then imagine what you perceive, match it with what you had perceived, and vice versa, which means matching what you're perceiving with what you had imagined. And then you believe something or get an understanding of something. এটা হলো থট প্রসেস। একটি ইনসিডেন্টকে আপনি আপনার ইন্দ্রিয় দিয়ে সেন্স করবেন, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার ইন্দ্রিয় সেন্স করলো, অ্যান্ড দেন ওটা আপনি পারসিভ করলেন। যখন সেন্স করার পর পারসিভ করলেন, তখনই কেবল টের পাবেন যে আদতে কিছু ঘটেছে, এছাড়া বুঝবেন না তো। ইউ দেন ইম্যাজিন, যা পারসিভ করেছেন তা নিয়ে আপনি ইম্যাজিন করছেন। এক্ষেত্রে প্রিভিয়াসলি আপনি যা উইটনেস করেছেন, প্রিভিয়াসলি যা কিছুই আপনার কাছে কোহিয়ারেন্ট, এই সব কিছুই কিন্তু হেল্প করছে আপনাকে এই নিউ ইনসিডেন্টটিকে ইম্যাজিন করতে। এটা কি বিলিভ বলা হলো এখানে? সো আপনি যা পারসিভ করলেন তা নিয়েই ইম্যাজিন করবেন এবং এটাকে ম্যাচ করাবেন একে অপরের সঙ্গে। এভাবে কিছু রিজনিং দাঁড়াবে, ঘটনাটির রেশনালাইজেশন ঘটবে, এবং ফাইনালি ইউ উইল গেট এ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট ইনসিডেন্ট। তাই তো? খেয়াল করুন, এই থট প্রসেসের এলিমেন্টগুলো পুরোপুরি কিন্তু মেটাফিজিক্যাল নয়। যা আপনি সেন্স করছেন, পারসিভ করছেন,
এসব কিন্তু মেটাফিজিক্যাল নয়, বরং ভৌত জগতে ঘটছে এসবই। কাজেই যে সিদ্ধান্তগুলো আমরা নিই ওগুলোও কিন্তু মেটাফিজিক্যাল হলো না। মেন্টাল স্টেটকে আপনি রিডিউস ডাউন করতে পারেন ব্রেইন স্টেটে। ব্রেইন স্টেটকে আপনি রিডিউস ডাউন করতে পারেন বায়োলজিক্যাল স্টেটে, বায়োলজিক্যাল স্টেটকে কেমিক্যাল স্টেট, এবং লাস্টলি কেমিক্যাল স্টেটকে ফিজিক্যাল স্টেটে। এবং অ্যাজ উই নো অলরেডি, ভৌত জগৎ প্রচন্ড ডিটারমিনিস্টিক। সো যখন আপনি ব্রেকফাস্টে চা বিস্কুট খাওয়ার সিদ্ধান্তটি নিলেন, সেটিও কিন্তু মৌলিক নয়, আনকজড নয়। এটিও বিলিভ, ডিজায়ার, টেম্পারমেন্ট এসব দ্বারা প্রভাবিত। হতে পারে আপনি বিশ্বাস করেন চা বিস্কুট সুপিরিয়র, এতে একটা বাঙালিয়ানা রয়েছে। এই বিশ্বাসটা যে মেটাফিজিক্যাল নয় তা ইতোমধ্যে বোঝা হলো। হতে পারে শুধুই সিম্পল ডিজায়ার, চা বিস্কুট খেতে ডিলিশিয়াস। এও হতে পারে কোনো টেম্পারমেন্ট রয়েছে, বিকজ এভরিওয়ান এলস প্রেফার্স চা বিস্কুট, আমিও ওটাই প্রেফার করব। যদি অ্যাট দিস পয়েন্ট আপনার মনেও হয় এখানে হয়তো আদার অপশনসও ছিল চা বিস্কুট ছাড়া, বাস্তবে কিন্তু নেই, ছিল না। বিকজ দেয়ার উইল অলওয়েজ বি রিজনস টু রুল আউট দোজ। হতে পারে আপনি ব্রেকফাস্টে লুচি তরকারিও প্রেফার করেন, মাছ ভাতও প্রেফার করেন, কিন্তু ওগুলো আবার টু হেভি ওয়েট ফর ব্রেকফাস্ট, টেকস আপ এ লট অফ টাইম টু প্রিপেয়ার, অয়েলি, হেলথ রিলেটেড কোনো রেস্ট্রিকশনসও থাকতে পারে, বা আপনি অফিসে লেট হচ্ছেন, ক্লাসে লেট হচ্ছেন, অ্যান্ড দেন চা বিস্কুট ইটস রাইট দেয়ার অন দ্য টেবল। সুতরাং ডিসিশনস মূলত ইনএভিটেবল রেজাল্টস ছাড়া কিছুই নয়। যদি কাউকে আপনি আপনার হয়ে একটি কয়েন টস করতেও বলেন, এটিও কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। যদিও এক্ষেত্রে কোনো ভাবনা নেই, বিলিফ, ডিজায়ার, টেম্পারমেন্ট এসব নেই, কয়েন টস করাটা কিন্তু একটি ফিজিক্যাল অ্যাক্ট। এখানে দি ওয়েট অফ কয়েন, উইন্ডস ডিরেকশন, অ্যাঙ্গেল অফ টসার্স হ্যান্ড, এই সব কিছুই রেজাল্টিং ফ্যাক্টরস। ইনফ্যাক্ট ইউ কান্ট হেল্প বাট ফিল অ্যান্ড রিয়্যাক্ট দ্য ওয়ে ইউ আর ডুইং নাও। এই মুহূর্তে হতে পারে আপনি আমার প্রত্যেকটা কথাবার্তাই বুঝছেন, সম্পূর্ণ আলোচনাটাকে গ্রাস্প করতে পারছেন, বা হতে পারে আপনি খুবই বোর্ড, কনফিউজড। Whatever it is, what makes us hold accountable? এখানে প্রসঙ্গ উঠে আসে এক্সিস্টেন্স এবং ইন্ডিভিজুয়ালিটির। দেখুন, আমি শুরুতেই বলিনি টু anyone at all that exists is all that they can cohere. এটাই মূলত মানুষের কম্প্রিহেন্সিভ রিয়েলিটি, যাকে আমি বলেছিলাম কজ এন্ড এফেক্ট চেইন দিয়ে ব্যাখ্যা করা যায়। খেয়াল করবেন এখানে কিন্তু কোনো ব্যাখ্যা নেই যে একদম প্রথম ডমিনোটিকে কে ফেললো, ব্যাখ্যা নেই, আলোচনা নেই, কারণ এটি আমাদের কম্প্রিহেন্সিভ রিয়েলিটির অংশ নয়। কম্প্রিহেন্সিভ রিয়েলিটির ফার্দেস্ট পয়েন্টে পৌঁছানো থিওরিটিক্যালি পসিবল হলেও এটাকে এক্সিট করা কখনোই পসিবল নয়। একে আপনি চাইলে স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়ন দিয়ে ব্যাখ্যা করতে পারেন, ওদিকে নাই যাচ্ছি। সো within this comprehensive reality we exist. So within this comprehensive reality we'll discuss. এই প্রশ্নটি আপনি তুলতেই পারেন, যেহেতু আমার প্রতিটি অ্যাকশন প্রিডিটারমাইন্ড, তাহলে আমি আদতে কোনো কিছুর জন্যই দায়ী নই। এটা ভুল ধারণা। এখানে আপনি নিজেকে ওই এন সংখ্যক ডমিনোর সারির মধ্যকার একটি ডমিনো ভাবছেন, প্রান্তিক ডমিনোগুলো নয়। কারণ একদম শুরুর প্রান্তের প্রান্তিক ডমিনোটিকে কেউ ধাক্কা দেয়নি, কিন্তু ও বলা যেতে পারে মুক্তভাবে একটি কাজ করেছে, ও একটি ফ্রি এজেন্ট। অ্যাগেইন দিস ইজ অল উইদিন কম্প্রিহেন্সিভ রিয়ালিটি। একদম শেষ প্রান্তের প্রান্তিক ডমিনোটি শুধু পড়েছে, ও কাউকে ধাক্কা দেয়নি, ও কেবলই একটি ইভেন্ট। এখন আপনি যদি নিজেকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কল্পনা করেন, তাহলে আপনাকে ধরেই নিতে হবে আপনি এন্থ ডমিনোটি, মোর প্রিসাইসলি আপনি শুরুর প্রান্তের প্রান্তিক ডমিনোটি। এক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি রয়েছে।
বিকজ ইউ আর এ ফ্রি এজেন্ট। কারণ কেউ আপনাকে ধাক্কা দেয়নি, আপনি নিজেই একজন এজেন্ট। যদি আপনি রেসপন্সিবিলিটি এড়াতে চান, স্পয়লার অ্যালার্ট, যে আপনি পারবেন না, তাহলে কিন্তু আপনি নিজেকে কোনো ইন্ডিভিজুয়াল হিসেবে দাবি করতে পারবেন না। কেন? কারণ আপনি তখন দোষ দেবেন, আমার প্রেসিডেন্ট তো বহু ডমিনোস রয়েছে, ওদের কজেরই এফেক্ট আমি। কিন্তু মশাই, এই অবধি বলে থেমে গেলে হবে না, এটাও বলতে হবে যে আপনিও ফলোয়িং ডমিনোগুলোর কজ। কোর্ট কাছারিতে যে প্রসিডিয়ার ফলো করা হয় তা কিন্তু এমনই। কোর্টে রিডাকশনিজম ফলো করা হয়। একজন অপরাধী অপরাধ করা মাত্রই ওকে শাস্তি দিয়ে দেওয়া হয় না। এই নিয়ে আলোচনা বিতর্ক হয় যে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস দ্য ক্রিমিনাল কমিটেড ফর দ্যাট ক্রাইম। সুতরাং আইন কানুন, মোরালিটি, রেসপন্সিবিলিটি এসব যে একা একজনের ঘাড়ে বর্তায় না, তা তো বুঝেছেন। কেবল কালেকটিভলি এসব সেন্স মেক করে, যেমনটি collectively সেন্স। একটু ভাবুন, এই ডমিনোগুলোর ইন্ডিভিজুয়ালিটি বলে কিছু রয়েছে কিনা। কম্প্রিহেন্সিভ রিয়ালিটিতে আমরা ব্যাখ্যাই করেছি এমন, এভরিথিং ইজ an effect which is followed by a cause which is again followed by an effect and so on. সুতরাং যাহা অস্তিত্বমান তাহাই এই কজ অ্যান্ড এফেক্ট চেইনের অন্তর্ভুক্ত। একটা কথা বলছিলাম a while ago, খুবই সেটেল একটা ডিটেইল while describing the domino phenomena. আমি বলেছিলাম, যখন যে কোনো এন্ড থেকে একটি ডমিনোকে ফেলে দেওয়া হয়, অমনি ওটার ধাক্কায় বাকি ডমিনোগুলো পড়ে যেতে আরম্ভ করে এবং ইভেনচুয়ালি কাঁচের ঘরের মতো সবকটি ডমিনোই মাটিতে লুটিয়ে পড়ে। একটি প্যাটার্ন বা ডিজাইন এমন কিছু তৈরি করে যেটা কিনা তখনই সেন্স মেক করে আমাদের কাছে ওয়ান্স ইটস ওভার। খেয়াল করবেন, তখনই সেন্স মেক করে আমাদের কাছে ওয়ান্স ইটস ওভার। একবার নিজেকে আপনি এই কজ এন্ড এফেক্ট চেইনের বাইরে কল্পনা করুন, কোনো সেন্স মেক করছে কি? এ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই শৃঙ্খলের বাইরে আপনার কোনো অস্তিত্ব রয়েছে কি? আপনি কোনো কিছু কজ করছেন না, বা কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, অর্থাৎ আপনি কোনো কিছুর এফেক্ট নন, এটা কি আদৌ সম্ভব? এমনটা হলে কি আপনি অস্তিত্বমান? দেখুন, কজ এন্ড এফেক্ট এই দুটোর সার্থকতাই হলো দুটোর কোএক্সিস্টেন্টে। কজ এন্ড এফেক্ট ইন্ডিভিজুয়ালি তখনই প্রাসঙ্গিক যখন তারা কজ এন্ড এফেক্ট চেইনের মধ্যে। যদি শুধু কজকে আপনি আলাদা করে একটি রিয়ালিটি কল্পনা করতে চান, তাহলে বলুন তো এটা কিসের কজ, হোয়াট ডিড ইট কজ? বা শুধুই যদি এফেক্টকে নিয়ে একটি রিয়ালিটি কল্পনা করতে চান, তাহলে বলুন তো এটা কিসের এফেক্ট, হোয়াটস এফেক্ট ইজ ইট? এসবের কোনো জবাব রয়েছে? নেই। সুতরাং আপনি কেবল কজ এন্ড এফেক্ট চেইনের মধ্যে থেকেই নিজেকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কল্পনা করতে পারবেন। কেমন স্ববিরোধী শোনাচ্ছে না? এটিই হলো দ্য প্যারাডক্স অফ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড এক্সিস্টেন্স। যখন নিজেকে আপনি সারাউন্ডিং এর সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে একাত্ম ভাববেন, তখনই আপনি এক্সিস্ট করছেন। এক্ষেত্রে আমি মাওলানা জালালউদ্দিন রুমির একটি পোয়েমের শেষাংশটুকু কোট করতে চাই। যদিও তিনি নেহাত স্পিরিচুয়ালিটি থেকে কথাটি বলেছেন, হয়তো এখানে তিনি ঈশ্বর বা আল্লাহকে মিন করেছেন। আই ফাউন্ড ইট কোয়াইট বিউটিফুল। এই কারণেই একটু বলতে চাই। দ্য এসেনশিয়াল অফ রুমির 28th পেজ পাবেন, পোয়েমটির নাম এমটিনেস। কথাগুলো হচ্ছে, when you are with everyone but me, you are with no one. When you are with no one but me, you are with everyone. এই দুটো লাইন দ্য মোস্ট বিউটিফুল অফ অল। শুনুন, instead of being so bound up with everyone, be everyone. When you become that many, you are nothing empty. আলোচনার শেষে আই ওয়ান্ট টু টেক এ মোমেন্ট ফ্রম অল অফ ইউ। কাল প্যালেস্টিনে গাজা উপত্যকায় সিজফায়ারের চুক্তি স্বাক্ষরিত হলো। হয়তো এই রবিবার থেকেই তা বাস্তবায়িত হবে। a few days back as we are having this discussion, আমাদের পাঠচক্র তো 1.5 ঘন্টার, মাত্র 1 ঘন্টায় গড়ে 5.72 জন, প্রায় 6 জন প্যালেস্টিনিয়ান শিশু শহীদ হয়েছে। যেন কোনোদিন এই ধরনের নৃশংস গণহত্যা আমাদেরকে উইটনেস করতে না হয়। কাজেই গাজা উপত্যকা, ওয়েস্ট ব্যাংক, ফিলিস্তিন সহ গোটা বিশ্বের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে
আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শুনবার জন্য। আমার আলোচনা এই অব্দি। ধন্যবাদ জামিলকে। আহ খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল। যদিও সময় একটু বেশি লেগেছে, আমাদের আরো অনেক বক্তা আছে, কিন্তু আমার মনে হয় না যে কেউ বোর্ড ফিল করেছে। খুবই এক্সাইটিং একটা আলোচনা ছিল। আর আজকেও শুনলাম যে ৭৭ জন মারা গেছে। কালকে সিজ ফায়ারের ঘোষণাটা এসেছিল, আজকেও ৭৭ জনের মৃত্যুটা, এটা খুবই সত্যি অনেক। বেদনাদায়ক। রাইট। তো আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, আমাদের কাছে সময় একটু কম। আচ্ছা, আমি একটা ব্যাপার বলি যে জামিল যত গোছানো বলেছে, হয়তো কারোর ওভাবে প্রিপারেশন নাও থাকতে পারে, কিন্তু আপনাদের আহ আচ্ছা, ওমর ওমর আসতে চাচ্ছে, আমি ওমরকে প্ল্যাটফর্মটা দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এত গোছানো হতে হবে হবে না। আপনি ফ্রি উইল নিয়ে যেটা ফিল করেন, যেটা আপনার মনে হয়, সেটাই বলতে পারেন, সেগুলো বলতে পারেন, বা জামিলকে কোনো কোশ্চেন করতে পারেন। আমিনুল জয়েন করেছেন আমাদের সাথে। আম, মুক্ত আলোচনা নিয়ে হচ্ছে আমরা ওইভাবে আক্ষরিক অর্থে বলতে আম, যে বুকিশ পড়াশোনাটা ওটা নেই, তবে কিছু বেসিক্স কোশ্চেনের উপর ভিত্তি করে হচ্ছে আমার নিজস্ব কিছু হচ্ছে মতবাদ আছে, মানে যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো নিশ্চয়ই। যখন ফ্রি উইল নিয়ে হচ্ছে টপিকটা গ্রুপে সবাই মিলে হচ্ছে অ্যাগ্রি করলো, তখন আমার মনে হলো যে সবাই আই গেস এটা নিয়ে অনেক গুছানো একটা প্রিপারেশন নিয়ে আসবে, সেখানে আমার সেই ধরনের কিছুই নেই। তো আমার যে মতামত সেটা মানে ধর্মীয় ভিত্তিতে আমরা যেখান থেকে ফ্রি উইলের চিন্তা ভাবনাটা করি, ওখান থেকে যে আম, ধর্মর দিক থেকে আমরা কি ভাব, মানে এখানে অবভিয়াসলি হচ্ছে মানে পরম শক্তিময় যে গডের কনসেপ্টে আমরা বিশ্বাস করি, সেটা অবশ্যই চলে আসে যে তিনি হচ্ছে সবকিছু জানেন, সবকিছু বোঝেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো এই জায়গাটা থেকে ফ্রি উইল হচ্ছে কিভাবে কাজ করে এইটা নিয়ে আম, আমি ছোট থাকতে চিন্তা করতাম। তো আম, তখন আমার একটা বন্ধু এটা নিয়ে একটা কথা শেয়ার করলো যে ইফ God knew everything and God controls everything, then he saw every child get raped. তো এই জিনিসটা আমাকে অনেক বেশি নাড়া দিছে আর কি, যে তাহলে মানে এই যে আমরা জান্নাত জাহান্নামের কনসেপ্টে হচ্ছে যারা মুসলিম তারা বিশ্বাস করে আম, যে আমাদের একটা ফ্রি উইল আছে। তো সেক্ষেত্রে স্রষ্টা যে সবকিছু জানেন, স্রষ্টা যে সবকিছু তৈরি করেছেন, তিনি যে সব অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, এই কনসেপ্টটা কিভাবে কাজ করে, এইসব জায়গা নিয়ে আমার অনেক বেশি একটা ধোঁয়াশার মধ্যে আমি এখনো আছি বলতে গেলে। আম, তবে আম, এখন আমার ধর্মীয় মতবাদ অনেক বেশি পরিপক্ক। আম, যদিও ইস্যুটা অনেক বেশি সেন্সিটিভ, তারপর হচ্ছে বলা যায় যে আমার কাছে মনে হয় যে হিউম্যানরা বাই নেচার একটা বলা যায় যে ফ্রি উইল কি বলা যায় ক্রিয়েচার, যাদের নিজস্ব ব্যক্তি সত্তা আছে। যদি আমরা এখানে কোনো বাহিরের নিয়ন্ত্রক না ধরি, আমি জানি না আমার কথাবার্তা হয়তো অনেক জটিল শোনাচ্ছে অথবা অগোছালো শোনাচ্ছে, আম, কিন্তু এটাই আর কি, যে আমি আশা করব যে এই ব্যাপারগুলো যদি কেউ ক্লিয়ার আউট করতে চান তাহলে আমার জন্য অনেক ভালো হবে, কারণ আমার বেসিক্স অনেক আম, দুর্বলতার জায়গা আছে। পার্সপেক্টিভ থেকে বোঝাতে পারবো না। আই গেস এই জায়গাটা থেকে আমি সবচেয়ে বেশি ক্লোজ লুক যেটাতে পেয়েছি সেটা হচ্ছে আম, নিৎসে এবং দস্তয়েভস্কি নিয়ে আমার কিছু কিছু মাত্র একটু জানাশোনা আছে। তো দস্তয়েভস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে এই রিলেটেড কিছু হইতে কিছু কথাবার্তা আমি দেখছি। আর হচ্ছে নিৎসের উবারমেন্স নিয়ে হচ্ছে হালকা পাতলা হচ্ছে এই ফ্রি উইলের জায়গা থেকে আমি কিছুটা কনসেপ্ট দেখছি। বাট স্টিল মানে যেহেতু আমরা এখানে অনেক ধরনের মতাদর্শের লোকেরা আছে, তো আমি অবশ্যই জানতে চাইবো যে তাদের নিজস্ব জায়গা থেকে মোরালিটি জিনিসটা কি। একজনের কাছে যেটা ভালো সেটা আরেকজনের কাছে ভালো নাও হতে পারে। যেরকম আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও চিন্তা করি, সেটা হচ্ছে যে লিবারাল এবং কনজারভেটিভ। এখন যিনি কনজারভেটিভ তার কাছে মনে হয় হচ্ছে লিবারালরা খারাপ,
আবার যে লিবারাল তার কাছে মনে হয় কনজারভেটিভরা খারাপ। তারা তারা কিন্তু দুপক্ষই হচ্ছে চিন্তা করছে যে তারা হচ্ছে রাইট। আবার ধরা যায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকেরা তারা নিজেদের জায়গা থেকে মনে করে যে তারা হচ্ছে দেশপ্রেমিক। এমন কিন্তু মানে এই জায়গাটা হতেছে যে তাদের পার্সপেক্টিভ থেকে তাদের মনে হচ্ছে যে তারা হচ্ছে পেট্রিয়টিক। কিন্তু আহ একজন আরেকজনকে হইতেছে খোঁচাইতেছে যে না তুমি হচ্ছে দেশপ্রেমিক না, বা তুমি দেশপ্রেমিক না, কিন্তু তাদের নিজেদের পজিশন থেকে তারা কিন্তু অবভিয়াসলি হচ্ছে আম, দেশকে ভালোবেসে হচ্ছে যে তাদের পলিটিক্যাল আইডিওলজিটা ধারণ করে। এখন যে লোকটা খিলাফত চাইতেছে কিংবা যে লোকটা একটা সোশ্যালিস্ট নেশন চাচ্ছে, তাদের অবভিয়াসলি তারা নিজেদের পজিশন থেকে রাইট। তো অবভিয়াসলি মোরালিটির জায়গাটা আপনারা কিভাবে দেখেন? এবং যদি আমরা বাইরের কোনো নিয়ন্ত্রক না ধরি তাহলে ফ্রি উইল জিনিসটাও কি? আর সেখান থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেসব কনস্টিটিউশনাল রাইটস বলি, এই জায়গাটা থেকেও মানে কনস্টিটিউশনাল রাইটস বা একজন হিউম্যান, আমার অধিকারের সীমাটা আমি কোন জায়গাতে টানছি। হ্যাঁ, যেরকম এই জায়গাতে অবভিয়াসলি একটা আইডিওলজিক্যাল ব্যারিয়ার চলে আসে। এক এক আইডিওলজিতে হচ্ছে রাইটস এর ব্যারিয়ার এক এক জায়গায় টানা হয়, যে তোমার অধিকারের সীমা এই জায়গাতে আমরা দাগটা টেনে দিলাম। তো এই জায়গা থেকে আপনাদের নিজেদের মতবাদটা আসলে কি? আমিনুল, আমি আপনার কথার প্রেক্ষাপটে বলবো যে আমি আমার হ্যাঁ বলার অনেক কিছু রয়েছে, কিন্তু আপনি বোধহয় স্পেসিফিক্যালি আই এম নট শিওর, আমায় কারেক্ট করে দেবেন। আপনি কি বলেছেন যে আপনি ধর্মীয় প্রেক্ষাপট থেকে জানতে চাইছেন? মানে ধর্ম কি করে রিজন করে এটাকে, যে আল্লাহ যদি সবকিছু জানতেন তাহলে স্টিল ওয়াই উই আর বিং পানিশড, কেন হেভেন হেল এক্সিস্ট করে? আপনি যদি ধর্মীয় প্রেক্ষাপট থেকে জানতে চান যে আসলে এটা ইসলাম কি করে এটাকে ব্যাক করে, তাহলে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। ইনফ্যাক্ট আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম একজনের সঙ্গে, বাট আই ফরগট টোটালি অ্যাবাউট ইট। কিন্তু আমার বর্তমানে একটা রিজনিং আছে, কিন্তু সেটা ধর্মীয় প্রেক্ষাপটে যাবে না, মানে ওই একই লাইনে এটা হাঁটবে না। আপনার বুঝতে প্রশ্ন। পারছি। আমাদের সমাজের যেই আমাদের সমাজ কিন্তু প্রিটেন্ড করে যে আমাদের ফ্রি উইল আছে, কারণ আমাদের সমাজে ল আছে। আমরা যদি কোনো ল ব্রেক করি তাহলে দেখা যায় যে আমাদের পানিশমেন্ট থাকে আমাদের জন্য। কিন্তু এই ফ্রি উইলের ব্যাপারটা শুধু মৃত্যুর পরও না, আমাদের সোসাইটিতে এখন আমরা যে বেঁচে আছি সেটাতেও আমাদের ফ্রি উইল যে আছে সেটা প্রিটেন্ড করা হয় বা ধরে নেওয়া হয়। কিন্তু যদি সবকিছুই রাইট, হ্যাঁ, অ্যাজাম করে নেওয়া হয় যে ফ্রি উইল আছে, কিন্তু যদি সবকিছুই আগে থেকে নির্ধারণ করা হয়ে যায়, যদি সবকিছুই কোনো একটা কজ বা ইফেক্ট থাকে, কজ এন্ড ইফেক্টের মাধ্যমে হয়, তাহলে আসলে আমাদের যে ডিড আছে, যে আমাদের যে কর্মফল বা পানিশমেন্ট, এগুলার কনসেপ্টটা কিভাবে ব্যাখ্যা করা যায় ফ্রি উইল দিয়ে? অনেকে আচ্ছা, কথা বলতে চাচ্ছে, আমি স্নেহাকে অ্যাড করছি। আমি কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমি একটু অসুস্থ ছিলাম, ভাবছিলাম আমরা বলবো, বাট মুশফিক ভাই প্রশ্নটার উত্তরে কিছু যদি বলি আর কি, যে ফ্রি উইলের আলো কিছু হতো কোশ্চেনটা করে রিলিজিয়াস দিক থেকে। আমার মনে হয় এটার কিছু ব্যাখ্যা অলরেডি আয়সা পড়ছে, মানুষ অনেকগুলো দিয়ে দিচ্ছে। এরকম না যে ইটস নট লাইক ফেট, যে ইটস প্রিডিটারমাইন্ড যে কি হবে। ইটস মোর লাইক হি অর শি নোজ কি হবে। এটার ব্যাখ্যা এরকম একটা ছোট্ট ব্যাখ্যা ছিল যে টিচার নোজ যে স্টুডেন্টরা কিরকম করবে, বাট স্টুডেন্টদের কাছে ওই ফ্রি উইলটা আছে যে স্টুডেন্টরা কি করতে পারবে। তো মানে আমার মনে হয় এইটাই ব্যাখ্যা। আমি দিয়ে দিব না হয় বইটার একটা রেফারেন্সটা কোথা থেকে বললাম পরে, এইটুকুই বলার জন্য। হ্যালো ওকে, হ্যালো আপনার আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আজাদ ভাই বলছিলেন যে ল আছে আমাদের ফ্রি উইল, তো এটাকে আর কি জাস্টিফাই করতেছিলেন যে ল দিয়ে যে আমাদের ফ্রি উইলটা আছে। তো মানব জাতির ইতিহাসের শুরুতে যখন মানুষ অনেক বেশি ইন্ডিভিজুয়ালিটি নিয়ে বাঁচতো আর কি, যখন সোসাইটি ছিল না, তখন তো ল এর কোনো প্রশ্ন ছিল না। সেই পরিস্থিতিতে কি অবস্থা ছিল এই ব্যাপারে যদি আলোচনা করতেন। আপনি আবার একটু রিফ্রেশ করবেন, বুঝতে চাই আপনার কোয়েশ্চেনটা। আচ্ছা, মানব জাতির ইতিহাসের শুরুতে যখন
প্রাগৈতিহাসিক যুগে, হ্যাঁ, তখন তো মানুষের সোসাইটি ছিল না তেমন একটা, যে না সেরকম society- সুগঠিত সোসাইটি, সেখানে একদম। লও ছিল না। সেই পরিস্থিতিতে তো মানে ইন্ডিভিজুয়াল পার্সনের সিদ্ধান্তগুলো অনেক বেশি, মানে ইন্ডিভিজুয়ালিটির ব্যাপারটা অনেক বেশি স্ট্রং ছিল, মানে ইন্ডিভিজুয়ালিজম ব্যাপারটা। সেই মানে ক্ষেত্রে ফ্রি উইলটা কিভাবে এক্সপ্লেন করবেন? দেখেন, আমার মনে হয় কি যে এই যে আমাদের যে ল গুলো তৈরি হয়েছে সমাজে, সেগুলো কিন্তু আমাদের এভলিউশনের দ্বারাই আসছে। যে আমাদের একটা ম্যারেজ সিস্টেম দরকার, বা আমাদের সমাজে কিভাবে আচরণ করা উচিত, বা আহ, কি কি কাজ করা উচিত বা কি কি কাজ করা উচিত না, এগুলো আমাদের এভলিউশনকেই আমরা এগুলো ইনহেরিট করেছি। আর যতই ল থাকুক বা যতই প্রিমিটিভ সোসাইটি হোক, সেখানেও কিছু না কিছু রিচুয়াল থাকে, সেখানেও আহ, আহ, দেবতারা থাকে, বা পূজা অর্চনা করা হয়, বা অনেক কিছুই করা হয়। মানে সোসাইটির একটা ওন রুল থাকে। এখানে আমরা আহ, যে দেশে আছি বা যে সমাজে আছি, সেই সমাজে কিন্তু সবকিছু নিয়ম মাফিক বা সবকিছু সংবিধানে নেই, কিন্তু তারপরেও আমরা কিছু 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 ব্যবহার, কিছু কিছু অ্যাক্ট আমরা নিজেদের মতোই সাজিয়ে নিয়েছি, সমাজ সাজিয়ে নিয়েছে, আমরা সেগুলো ফলো করছি। তো ফ্রি উইল এটার সাথে কিভাবে কানেক্ট হয়? ফ্রি উইল কানেক্ট হয় যে এই যে সাজানো হয়ে গেছে বা সাজানো হচ্ছে, বা ইভলিউশন, এই ইভলিউশনটার উপরও কিন্তু আমাদের হাত নেই। তাহলে ফ্রি উইল কিন্তু এখানেও ল্যাক করছে। তো এই বিষয়ে যদি আর কারোর বলার থাকে বা ক্লিয়ার করার থাকে, বা কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি একটু বলি। অ্যাপ্রিসিয়েট করবো। হুম। মমিন দেখুন, আসলে আমি যখন ডমিনোর কথাটা বলছিলাম, আই থিংক আমি জানি না ওটা আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। আপনারা তো জানেন যে বেসিক্যালি ডমিনো কি, তাই না? একটা কিছু ব্রিক্স থাকে যেগুলো কিনা একই ডাইমেনশন, একই ওয়েট থাকে, এবং ব্রিক গুলো এক পর একটা সাজানো থাকে, একটা ধাক্কা দিয়ে ফেলে সবগুলো পড়ে যায়। তো আমি কিন্তু বারবার বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ রিয়ালিটি। সেই কম্প্রিহেন্সিভ রিয়ালিটিটা কি? দেখুন, আপনি যখন লজিক দিয়ে ভাবতে চাইবেন, অর্থাৎ যখনই আপনি ফ্রি উইল নিয়ে ভাববেন, তখনই আপনার দেখবেন, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, ফ্রি উইল নিয়ে যখন বেশিরভাগ দার্শনিকেরা ডিসকাস করেছেন, তারা পোলারাইজড হয়েছে, দুভাগে বিভক্ত হয়েছেন। একজন বলছে লিবার্টেরিয়ান ফ্রি উইলের কথা, একজন বলছে হার্ড ডিটারমিনিজমের কথা। দেখবেন লিবার্টেরিয়ান ফ্রি উইলটাও কিন্তু কমপ্লিটলি বলছে না যে এভরিথিং ক্যান বি ডিটারমাইন্ড। আমি বলেছিলাম না সংজ্ঞাটাতে, যে দ্য বিলিভ দ্যাট সাম হিউম্যান অ্যাকশনস আর ফ্রিলি চোজেন। তারপর বলেছিলাম দ্য বিলিভ দ্যাট মেটাফিজিক্যালি উই ক্যান অ্যাক্ট ফ্রিলি। সাম হিউম্যান অ্যাকশনস, সামে কিন্তু এমফেসাইজ করছি আমি। মেটা মেটাফিজিক্যাল মানে হচ্ছে আচ্ছা, যেটা আমার কোশ্চেনটা জামিলের কাছে হচ্ছে যে ডমিনোর যে থিওরিটা দিয়েছে, সেই ডমিনোর যে প্রথম ডমিনো, সেটার ফ্রি উইল নেই, বা সেটা ডিটারমাইন করা যায়, কিন্তু সেই সেই প্রথম ডমিনোটা কি আমাদের হাতে আছে? সেটা কি আমাদের জন্ম বা এরকম কিছু নয়? যা বলছিলাম, যে লিবার্টেরিয়ান ফ্রি উইল যারা বিশ্বাস করেন, তারাও কিন্তু বলছিলেন যে মেটাফিজিক্যালি উই ক্যান অ্যাক্ট ফ্রিলি ফ্রিলি। ওমর জিজ্ঞেস করলো মেটাফিজিক্যাল বলতে এটা কি বোঝায়? অর্থাৎ যেটা ভৌত জগতে ঘটে না, উইদিন আওয়ার মাইন্ড, ইটস প্রপোজড বাই আওয়ার মাইন্ড। হ্যাঁ, তো তারপর কিন্তু আমি এটাও বললাম যে আসলে আমাদের থট প্রসেসটা কিরকম, সেখানে সেন্স পারসেপশনের ব্যাপার আছে, বিলিভের ব্যাপার আছে। বিলিভের ব্যাপারটা আবার কি, প্রি এক্সিস্টেন্ট যে নলেজটা আছে সেটার সঙ্গে আমরা ম্যাচ করে দেখি, নতুন যা কিছু আমরা সেন্স করলাম, পারসিভ করলাম। তো বাস্তবিক অর্থে কিন্তু আমাদের চিন্তা ভাবনা মেটাফিজিক্যাল নয়। তো আমি শেষে কিন্তু বলেছিলাম যে তাত্ত্বিকভাবে দেখুন, যে আসলে কোনো কিছুই কিন্তু মেটাফিজিক্যাল নয়, অর্থাৎ আনকস্ট কোনো কিছুই নয়, এই সিদ্ধান্তে কিন্তু এলাম। কিন্তু আমি পরে এই কথাটাও বলেছিলাম যে এরম করে যদি র্যাশনালি আমরা ওয়ার্ল্ডকে এক্সপ্লেন করতে চাই কজ এন্ড এফেক্ট দিয়ে, তাহলে কিন্তু দেখুন, যে কোনো কিছু, এনি অ্যাকশনস, এনি এক্সপিরিয়েন্সেস, এনি ইনসিডেন্টস, ওগুলো আইদার কোনো কিছুর কজ অথবা কোনো কিছুর এফেক্ট, তাই তো? তো এটাকে ডমিনোর সঙ্গে যদি সাজাই আমরা, প্রত্যেকটা ডমিনোর কিন্তু দুটো ডুয়াল সত্তা আছে, একটা হচ্ছে সে একটা কজ, সে হচ্ছে একটা এফেক্ট। কিন্তু প্রথম ডমিনোটাকে কিন্তু একটা মানুষ আঙুল দিয়ে টোকা দিয়ে ফেলে, তাই তো? কিন্তু কম্প্রিহেন্সিভ রিয়ালিটিতে কিন্তু আমরা শুধুমাত্র কজ এন্ড এফেক্ট নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এখানে কিন্তু ওই টোকাটা আমরা ধরতে জানতে পারি না, because everything that exists within reality is either a cause or an effect. That means it's a domino, তাই তো? এই যে টোকা দিচ্ছি আঙুল দিয়ে, একটা হিউম্যান হ্যান্ড বা একটা রোবোটিক আর্ম বা কোনো একটা লাঠি দিয়ে গুঁতো দিলাম, ওটা কিন্তু ডমিনো নয়, ওটা কজ এন্ড এফেক্ট নয়। সুতরাং ওটাকে আমরা ধরতে জানতে পারি না, আমরা যদি ওই কম্প্রিহেন্সিভ রিয়ালিটির কথা বলি। তো বেসিক্যালি
এই যে আঙুলের টোকাটা, দ্য গ্রেট টোকাকে আমরা বলছি আল্লাহ সৃষ্টি করেছেন বা ব্রহ্মা সৃষ্টি করেছেন, বা আমরা বলছি যে বিগ বিগ ব্যাং ব্যাং। হচ্ছে, অর্থাৎ ক্রিয়েটিং ফোর্স বা ধর্ম যেটাকে বলে ক্রিয়েটিং এন্টিটি, তাই তো? সরি, ক্রিয়েটার এন্টিটি। সায়েন্স বলে ক্রিয়েটার ফোর্স, অর্থাৎ বিগ ব্যাং ওয়াজ এ ক্রিয়েটার ফোর্স অথবা ক্রিয়েটিং ফোর্স, আর ধর্ম বলছে ক্রিয়েটার একটা এন্টিটি, একজন সত্তা, তাই তো? রাইট। বলে ফেল। আই উইল গেট দেয়ার। তাহলে দেখ, সেন্স মেক করতে হলে আমাদেরকে কিন্তু এই ডমিনোর মধ্যে কাউন্ট করতে হবে, সবকিছুকে ওই ডমিনো দিয়ে এক্সপ্লেন করতে হবে, সবকিছুকে এই কজ এন্ড এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে হবে। তাহলে এখন দেখুন বা দেখো যে ওই ডমিনোর যেই চেইন, ওই চেইনের প্রত্যেকটাই তো আইদার এ কজ এন্ড এফেক্ট। এখন যদি ধরুন যে একটা সারিতে 10টা ডমিনো, 12টা ডমিনো, nth ডমিনো সাজানো আছে, আমি একটা ডমিনোকে বার করে নিয়ে এলাম, একটা ডিস্টেন্ট জায়গায় নিয়ে রাখলাম। এখন এই একটা ডমিনো কি একা কোনো সেন্স মেক করছে? আমি বলতে পারবো এটা কোনো কজ বা এটা কোনো এফেক্ট? যদি বলি এটা কজ, এটা কিসের কজ, এটা কি কজ করলো, বলতে তো পারছি না। বা যদি বলি এটা এফেক্ট, এটা কিসের এফেক্ট, তাও তো বলতে পারছি না। তো এটা তখনই সেন্স মেক করছে যখন কি ওটা চেনের মধ্যে আছে, তাই তো? বা কম্প্রিহেন্সিভ রিয়ালিটির মধ্যে আছে। তো আমি কিন্তু বলেছিলাম, আচ্ছা, within comprehensive reality we exist, so within comprehensive reality we will discuss। এর ফার্দেস্ট পয়েন্ট পর্যন্ত থিওরিটিক্যালি যাওয়া পসিবল, কিন্তু এটা এক্সিড করা ম্যাথমেটিক্যালি লজিক্যালি পসিবল নয়, তাই তো? মানে আমাদের আচ্ছা, আমার কাছে হ্যাঁ নিহা বলুন। আমি একটু শেষ করছি। তো মুমিন যে বলেছিলেন মোরালিটির ব্যাপারটা, দেখুন মোরালিটি কিন্তু তাহলে কম্প্রিহেন্সিভ রিয়ালিটির মধ্যে, এটা কিন্তু কোনো দৈবিক বা ঐশ্বরিক কিছু নয়। অর্থাৎ মানুষের মধ্যে হঠাৎ করে এরকম কোনো আবেগের উদ্রেক হয়নি যে আসলে এটা মোরাল, এটা তো ইমোরাল। ইমোরালিটি অ্যাডপ্টেড এবং হ্যান্ডেড ডাউন, ঠিক আছে? এবং দেখবেন প্রাণীর মধ্যে আমরা বলি প্রাণীর বিবেক নেই। কেন প্রাণীর বিবেক নেই? জন্তু জীব জানোয়ারের বিবেক নেই। একটা কুকুর আরেকটা কুকুরকে রেপ করছে, একটা কুকুর আরেকটা কুকুরকে মারছে, ঠিক আছে? স্নেহ, মমতা, ভালোবাসা আছে, ইমোশনস আছে, কিন্তু বিবেক নেই, জাজমেন্ট নেই, মোরালিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। কেন নেই? কারণ এগুলো অ্যাডপ্টেড ফিচার্স, ঠিক আছে? এবং যদি কোনো কিছু মানুষকে ডিস্টিংগুইশ করে ফ্রম দ্য রেস্ট অফ দি অ্যানিমাল কিংডম বা জীবজন্তু, হচ্ছে ওই যে মানুষের ন্যাশনালাইজ করার একটা চেষ্টা, অর্থাৎ মোরালিটি, এটাই মানুষ ডিফাইন করে। তো আমি বলতে চাইছি যে দেখুন, মোরালিটি আসলে কিন্তু কোনো দৈবিক ঐশ্বরিক কিছু নয়, হ্যান্ডেড ডাউন। প্রিমিটিভ সময় মোরালিটি এক্সিস্ট হয়তো করতো না, একদম ভাই শুরুতে আমি একটু এই বিষয়ে বলতে চাই। ছিল। হ্যাঁ নিশ্চয়ই। তো আর কি মানুষের জীবন জানা আছে, একটু শেষ করছি। তো ইভেনচুয়ালি হ্যাঁ যখন বল। মানুষ দেখলো যে তার কোনো স্বার্থ হ্যাম্পার হচ্ছে, সেই স্বার্থটাকে ডিফেন্ড করার জন্য মূলত মোরালিটিটা নিয়ে এলো, ঠিক আছে? ধরুন কেউ আপনার হান্টার আপনার সঙ্গে যে হান্ট করে, আপনার সঙ্গে হান্ট করে তার সুবিধে কি যে সেও মাঝে মধ্যে হান্ট করে আপনাকে খাওয়াচ্ছে, আপনি একদিন অসুস্থ থাকলে বা একদিন ইচ্ছে না করলে, তো তাকে কেউ এসে মেরে ফেললো, তাহলে কি হলো? আপনার একটা অসুবিধে হলো, যে যে আপনাকে একটু মাঝে মধ্যে খাওয়াতে, আপনি অসুস্থ থাকলে এই সুবিধাটা আপনার হ্যাম্পার্ড হলো। তো এরকম করে একটা সুবিধা হ্যাম্পার্ড হলো বলে এখান থেকে একটা মোরালিটি তৈরি হলো, মানুষ মারা উচিত নয়। খুবই সাদামাটা করে বললাম, বাকিরা বলতে চাইছেন, খুব আহ উদ্বেগ প্রকাশ করছেন, তাই আমি আর বাড়ালাম না। তো মোরালিটিটা আমার মনে হয় যে এরকম করেই মূলত হ্যান্ডেড ডাউন হয়েছে, অ্যাডপ্টেড একটা কনসেপ্ট এটা। বলতে পারেন বাকিরা। হ্যাঁ ভাই, আচ্ছা আমি যেটা এখন বলতে চাচ্ছিলাম ওই যে আমিনুল ভাই উনি বলেছিলেন যে আপনার রিলিজিয়াস পার্সপেক্টিভে যে আসলে এই বিষয়ে ওনার আর কি ঈশ্বর কি বলে আপনার এই ফ্রি উইলের বিষয়ে। তারপরে যে আপনারা এতক্ষণ বললেন যে মোরালিটি বা মানুষের যে আইন কানুন, বা আপনার যখন মানুষ এতটা সিভিলাইজ ছিল না তখন আইন কানুন গুলা কিভাবে ছিল, এই বিষয়ে আমি যেটা যেটা বলতে চাচ্ছি এটা আর কি আমার ব্যক্তিগত মতামত না। হয়তো আজাদ ভাই জানেন যে আমি মোটামুটি একটু আমার রিলিজিয়াস বা ইসলামকে আমি ফলো করার চেষ্টা করি। ইসলাম এই বিষয়ে যা বলে আর আমি যতটুকু বুঝছি, মানে আমার মতে ইসলাম যা বলে আমি ওইটা বলতেছি। হ্যালো, ঠিক নিশ্চয়ই। তো আমার এখানে কথা হচ্ছে ওই যে প্রথমে যে হাসান ভাই যে উনি বললো যে একটা মানুষ সকালবেলা উঠে যখন নাস্তা করবে, নাস্তা করার সময় তার কাছে হয়তো চা বিস্কিট আছে, অমলেট আছে, বা আরো 2-4টা অপশন আছে, ওইখান থেকে উনি কোনটা খাবে।
তো এখানে ইসলামের মানে ইসলামের দৃষ্টিতে যেটা বলে এখানে আমি যতটুকু বুঝছি, আমি জানি না এটা আমার ধারণাটা সঠিক কিনা, যে একজনের সামনে হয়তো চা বিস্কিট আছে, অমলেট আছে, এখন কি খাবে? এখন ঈশ্বর জানে যে এই ব্যক্তি আসলে সকালে নাস্তা হিসেবে কি গ্রহণ করবে, কিন্তু ঈশ্বর মানে উনি কি চা বিস্কুট খাবে, নাকি অমলেট খাবে, নাকি বাসা থেকে খানা না খেয়ে বাইরে গিয়ে বাইরে নাস্তা করবে? ঈশ্বর জানে যে আসলে এই ব্যক্তি কোন সিদ্ধান্তটা গ্রহণ করবে। কিন্তু যেভাবে ঠিক আমরা জানি যে আপনার আহ সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তা আমাদের যে জানার কারণে কিন্তু সূর্য যে পূর্ব দিক থেকে উঠছে, সেটা কিন্তু এই কারণে না যে আমরা জানি এই কারণে। সূর্য কিন্তু আমাদের জানা, আমাদের জ্ঞান থেকে কোনো কায়দায় প্রভাবিত না। সূর্য সম্পূর্ণ ও স্বতন্ত্র ভাবে উঠতেছে। তা ওই মানুষের ফ্রি উইলটাও এরকম যে ঈশ্বর আসলে জানে যে আমরা ডিসিশনটা কি নেব, কিন্তু ওইটা আমাদের ফ্রি উইল দেওয়া হয়েছে যে আমরা আমাদের সিদ্ধান্তটা আমরা আমাদের ইচ্ছাকৃত ভাবে নেব। আমরা কিন্তু ঈশ্বর দ্বারা আমরা কোনোভাবে প্রভাবিত না। তিনি আমাদেরকে ফ্রি উইল দিয়ে দিয়েছে যে আমরা কি খাবো, আমরা কি চা বিস্কুট খাবো, নাকি অমলেট খাবো, নাকি বাইরে গিয়ে নাস্তা করবো। বুঝেছি, আপনি খুবই চমৎকার ভাবে বলেছেন। আসলে আমার কাছেও ক্লিয়ার ইসলাম কিরকম করে পার্সপেক্ট করে। আমার একটা মানে ঈশ্বর এখানে এই জায়গা আপনি যদি বলেন যে আমাদেরকে একেবারে খোলা ছেড়ে দিছে যে তুমি তোমার যেটা ভালো লাগে ওইটা করো, কিন্তু তুমি যেটা করবে ওইটা আমি জানি যে তুমি যখন চা খাবা, যদি আমি চা খাই, তাহলে ঈশ্বর জানে যে আসলে আমি চা খাবো, কিন্তু এখানে ঈশ্বরের দ্বারা আমি প্রভাবিত না, আমি সম্পূর্ণ স্বাধীন। তাজরিন, আপনার পয়েন্ট আমি বুঝেছি। হ্যাঁ, আমার একটা ছোট কোশ্চেন আছে। আর যে বিষয়টা আপনার মোরালিটির যে বিষয়টা, হ্যাঁ, যেহেতু মানুষের যেহেতু ফ্রি উইল আছে, যার ফ্রি উইল আছে তার কখনো ওইরকম আপনার পারফেক্ট মোরালিটি থাকতে পারে না। এই কারণে ইসলাম যেটা বলে যে মানুষের কখনো পারফেক্ট মোরালিটি থাকে না। এই কারণে মোরালিটির যে গাইডলাইন, এটা ঈশ্বর প্রদত্ত হওয়া উচিত। এটা আপনার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ইসলাম বলে যে সবসময় আপনার মানুষের মোরালিটি বা নিয়ম কানুন আপনার স্রষ্টা কর্তৃক মানুষের কাছে মানুষের দ্বারাই পাঠানো হয়েছে, যেটাকে আমরা ওহী বলি। যেভাবে ধরেন ইসলাম এখন বলতেছে 104 খানা কিতাব, বর্তমানে আপনাদের কুরআন, বাইবেল বা আপনার জিউসদের মাঝে অনেকগুলো কিতাব আছে, যে মানুষ কখনো মানে একটা পারফেক্ট মোরালিটি, একটা হিউম্যান সিভিলাইজেশন চলার জন্য যে মোরালিটি দরকার হয়, মানুষের মাঝে কখনো এটা পারফেক্ট ছিল না। এটা কিভাবে ছিল না? কারণ মানুষ ফ্রি উইল আছে। ফ্রি উইল আপনারা ওই যে এক ভাই বললো বিয়োদর দস্তয়েভস্কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বুকটার কথা, ওইটা যে মেইন ক্যারেক্টার, আমি নামটা ভুলে গেছি, ও যখন প্রথমে ওই যে বুড়িরে খুন করে, ওই সময় কিন্তু ও কিন্তু একজন ক্রিমিনাল না, ও একজন ভালো মানুষ। এটা কিন্তু পুরো গল্পে বোঝা যে ও আসলে একটা ক্রিমিনাল মাইন্ডেড পারসন না। কিন্তু ওর যখন সিদ্ধান্তটা নেয়, এটা ও আর ফ্রি উইলি নেয়, ওই সময় অনেক লজিক, ও আর মন অনেক লজিক দেয় যে তুমি এই জিনিসটা করো। পরে রিগ্রেট করে, কিন্তু প্রথমে ওর উৎসাহিত করে, আর নিজের মন, নিজের সিদ্ধান্ত নিজেকে উৎসাহিত করে। এই কারণে মানুষ যখনই একটা খারাপ কাজ বা যেটা আপনার মোরালিটি, সভ্য সমাজের মোরালিটির বিরুদ্ধে, যেমন একজন বললো যে এত রেপ হইতেছে, ঈশ্বর সবই জানে, তো মানুষকে তো ঈশ্বর তো আপনার ওই অধিকারটা দিয়ে দিচ্ছে, তুমি তোমার ফ্রি উইলটা নাও, হ্যাঁ, তুমি তোমার স্বাধীনভাবে ডিসিশন নাও, সিদ্ধান্ত নাও। কিন্তু মানুষ যেহেতু স্বাধীনভাবে ডিসিশন না, এই কারণে মানুষ কখনোই আপনার প্রকৃত যে মোরালিটি, মানুষ কখনো এটা নিজে থেকে দাঁড় করতে পারে না। এই কারণে ইসলামের দৃষ্টিতে যে সব সময় আপনার ঈশ্বর কর্তৃক মানুষের কাছে আপনার মোরালিটি পাঠানো হয়েছে, নিয়ম কানুন। এখানে আমার একটা ছোট কনফিউশন আছে। আচ্ছা, একজন করে বলি। আমি বলছি কি, যে তাজরিন যে কথাটা বললো, আমার কাছে একটা অ্যানালজি এলো। দেখো যে এটা আসলে এটা ফার্দার ক্লিয়ার করে নাকি অবস্কেট করে। অবস্কেট করলে আমি চুপ করে যাব। তো কথা হচ্ছে, তাজরিন খুব চমৎকার ভাবে এক্সপ্লেন করেছেন। আসলে আমার কাছে ক্লিয়ার হলো, এবং এই মাত্র অ্যানালজিটা এলো। অ্যানালজিটা হচ্ছে এরকম, ধরুন যে ঈশ্বর বা আল্লাহ ইজ এ রিয়েলি গুড ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে? তো ঈশ্বর বা আল্লাহ ইজ এ রিয়েলি গুড ম্যাথমেটিশিয়ান। একটা বিশাল বড় ক্যালকুলাসের ম্যাথ দেওয়া হলো, তো ঈশ্বর অলরেডি দেখেই বলে ফেলছে। ঈশ্বর ধরুন IITian, জানে এক বাক্যে এই ম্যাথের আনসার, ঠিক আছে? বাট ঈশ্বর লেটস আস ডু দ্য ম্যাথ এন্ড উই মেক এরার্স অন দ্য ওয়ে। আমরা ভুল করছি, ভ্রান্তি করছি, তাই তো? ঈশ্বর লাইক দ্য IITian টিউটর বলছে যে তোমরা প্রার্থনা করো, আমি ঠিক করে দেবো, আমি গাইড করে দেবো। ঈশ্বর ক্লু দিচ্ছে। একটা টিচার বলছে যে আজ এটা একটু ডিফারেন্সিয়েট করে দেখো, এটা লোনের সূত্রটা দিয়ে দেখো হচ্ছে কিনা, ঠিক আছে? তো এরকম আমরা যেরকম প্রার্থনা করি, ঈশ্বর এরকম করে গাইডেন্স দেয়। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, ঈশ্বর অলরেডি নোজ দ্য সলিউশন অফ দ্য ম্যাথ, বিকজ ইজ লাইক সুপার জিনিয়াস IITian লেভেলে।
তো ঈশ্বর কিন্তু জানে যে ম্যাথের ফলাফলটা কি, একদম এক বাক্যে বলে দিতে পারবে, না দেখি কোয়েশ্চেন না দেখি, এরকম একটা অবস্থা। কিন্তু হি লেটস আস ডু দ্য ম্যাথ, এবং আমরা হিউম্যান, আমাদের নলেজ লিমিটেড, আমাদের পাওয়ার, আমাদের সবকিছু এক্সিস্টেন্টও লিমিটেড। তো আমরা এই ম্যাথটা করতে যাই, উই স্টাম্বল আপন দ্য ওয়ে, এবং তারপরে আমরা গাইডেন্স সিক করি। তো ধরুন একটা বিরাট বড় হ্যান্ডবুক দেওয়া আছে মানে ম্যাথ ক্যালকুলাস 1, হচ্ছে কোরআন। তো আমরা সেটা পড়ে পড়ে বুঝি আসলে কিরকম করে ম্যাথটা সলভ করতে হবে, গাইড দেওয়া থাকে। তো আই থিঙ্ক যে এরকম করে একটা অ্যানালজি দিয়ে বোঝানো যায় যে দেখুন, ঈশ্বর অলরেডি জানে, হ্যাজ দ্য নলেজ, বাট উই আর অ্যাক্টিং। আবার বলছি এটা একদম স্পিরিচুয়ালিটি থেকে, হ্যাঁ স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। আমি ওইদিকে যাব না, কারণ দ্যাটস নট অ্যাকচুয়ালি হোয়াট আই বিলিভ পার্সোনালি। তো কথা হচ্ছে, আমি জাস্ট আপনার কথাটাকে একটু মানে আমার মতো করে অ্যানালজি দিয়ে পরিশীলিত করলাম, অর্থাৎ আমি আপনার কথাটাকে আমি কি করে একসেপ্ট করেছি সেটাই বললাম আর কি। অ্যাডিপাসের ফ্রি উইল ছিল, দেখ অ্যাডিপাসের ফ্রি উইল কিন্তু ছিল। অ্যাডিপাসের ফ্রি উইল কোন জায়গায় ছিল? কম্প্রিহেন্সিভ রিয়ালিটির মধ্যে অ্যাডিপাসের ফ্রি উইল ছিল, বুঝলি না ব্যাপারটা? এবং ওরাকল অফ ডেলফি সেটা কিন্তু ঈশ্বরের আওয়াজ, ঈশ্বর কিন্তু কম্প্রিহেন্সিভ রিয়ালিটির মধ্যে নয় রে, আচ্ছা, মাইথোলজি ফ্রি তো। উইলের যে রিলিজিয়নের সাথে ম্যাচ করছে, যেটা ফেইথের বিষয়টা হচ্ছে রিলিজিয়নের সাথে ম্যাচ করছে। আবার হুম, তাজরিন যেটা বললেন যে সবকিছু ঈশ্বর ঠিক করে করে রেখেছেন এবং আমাদের জন্য কিছু ক্লু দিয়েছেন, কিন্তু আসলে আমরা যে যা করব সেটা আমাদের হাতে, কিন্তু আমরা যা exactly. কি করব সেটা ঈশ্বর জানেন। আচ্ছা, নিহার আমি কথা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে ফ্রি উইল বিষয়টা হচ্ছে যে মানে একটা মানসিক ক্ষমতা, আমার কাছে যেটা মনে হয় আর কি। এটা মেইনলি আমাদের মধ্যে আসছে এভলিউশনারি ডেভেলপমেন্টের মাধ্যমে। আমরা একটা জিনিসকে কিভাবে হাসানের সাথে একমত যে ওই যে ডোমিনো যে এফেক্টের কথা বললো, আমি এটার সাথে অনেকটাই একমত। বাট এই যে আমাদের কোর্স অফ অ্যাকশন গুলা, এগুলা আসলে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে এভলিউশনারি, আমরা এভলিউশন দিয়ে ব্যাখ্যা করতে পারি জিনিসটাকে আর কি। এভলিউশনের পার্সপেক্টিভ থেকে বিষয়টা এমন দাঁড়ায় যে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি এভলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে, আমরা কিন্তু সেভাবেই এভলভ হয়েছি। তো ফ্রি উইলটা এমন ভাবে তাহলে কাজ করার কথা যেভাবে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়, সেটাই আমাদের ফ্রি উইল হওয়ার কথা এভলিউশনের পার্সপেক্টিভ থেকে, তাই নয় কি? কিছুটা এমন, আবার কিছুটা হচ্ছে যে ধরেন আমরা যখন প্রথম দিকে এভলিউশন একদম শুরুর দিকে যদি চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যে কোর্স অফ অ্যাকশন গুলো ছিল রিয়েক্টিভ। বাট বর্তমানে আমাদের মানে চিন্তা শক্তির ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা এখন জিনিসগুলো হচ্ছে যে পার্সপেক্টিভের মাধ্যমে চিন্তা করি, বিভিন্ন ফ্যাক্টর ভেবে চিন্তা করি আর কি। আমার একটা কথা ছিল মিস্টার তাজরিনের কাউন্টার স্টেটমেন্ট হিসাবে, বলতে চাইছি যে মিস্টার তাজরিন যেরকম বললেন আমরা যা করছি সবটাই প্রেডিক্টেড, তো সেক্ষেত্রে আমরা মোরালিটি এডুকেশনটা কেন নেব? মানে একজন রেপ করছে, সেটা যদি প্রি ডিটারমাইন্ড থাকে, তো তাহলে তো সোসাইটিতে মোরালিটির কোনো ভ্যালু থাকে না, তাই না? জামিলও তো এটাই মোরালিটিকে আমরা বলবো যেভাবে যে আসলে ফ্রি উইলের প্রবলেমটা সলভ হচ্ছে না রিলিজিয়ন দিয়ে। এই ফ্রি উইলের প্রবলেমটা আপনার রিলিজিয়াস দিয়ে সলভ হচ্ছে না, কারণ আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখেন, যেহেতু স্বর্গ নরক সব ধর্মেই আপনার এই যে স্বর্গ এবং নরকের কথা আছে, হ্যাঁ, তো আপনার আপনার রিলিজিয়াস বলতেছে যে আপনার এই যে জীবনটাই মানে একটা প্রবলেমের মধ্যে, লাইক যেভাবে আমরা এক্সাম হলে বসি, এক্সাম হলে আমরা যখন আপনার অ্যান্সার লিখি, আমাদের টিচার যদি দেখে যে আমরা ভুল অ্যান্সার লিখতেছি, তো টিচার তো অবশ্যই জানে যে আমরা সঠিক অ্যান্সার কি, কিন্তু টিচার তো বলবে না, কারণ এখানে আমরা এক্সাম হলে আছি, আমরা আমরা আপনার এক্সাম দিতেছি, পরীক্ষা। কিন্তু এই কারণে আপনার ঈশ্বর জানে যে আমরা যেটা করতেছি ভুল করতেছি, কিন্তু আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। আমি চাইলে একজন যে ধরেন দর্শক, সে কারণে দর্শন করতেছে, তখন ঈশ্বর জানে যে দর্শন করবে, কিন্তু ও চাইলে দর্শন করতে পারতো না, ওর যেটা করতেছে ভুল করতেছে, কিন্তু এখানে ওর ফ্রি উইল আছে, এই কারণে ঈশ্বর হয়তো বাধা দিচ্ছে না। কিন্তু এর মানে এই না যে ও ছাড় পেয়ে যাবে। এখন আপনারা তো সবকিছু চিন্তা করতেছেন একটা মানে একটা জীবন থেকে, কিন্তু রিলিজিয়াসে তো একটা জীবন না, দুইটা জীবনের কথা বলা হয়েছে আর কি। প্রত্যেক রিলিজিয়াসে যে মৃত্যুর পর একটা জীবন আছে, কিন্তু আপনি যখন যতক্ষণ পর্যন্ত এটা গ্রহণ না করবেন যে মৃত্যুর পর একটা জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রবলেমের কখনো সলভ হবে না। যে একজন দর্শন করতেছে, একজন
একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করতেছে, আপনার কাছে মনে হবে ছেলেটা ভুল করতেছে, হ্যাঁ এত বিচার হইলো না, বা হয়তো অন্যায় করতেছে, কিন্তু ঈশ্বরের কাছে তো এইটা না যে ও যে দর্শন করে যে মরিয়ে গেল বাঁচিয়ে গেল, এমন তো না, মরার পরে তো তুমি আমার কাছে আসবা, তখন তো তোমার বিচার হবে। আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে আপনার ওই যে ফ্রি উইল বুঝতে চান, তাহলে আপনার দুইটা জীবনের কথা, মানে আই মিন মৃত্যুর পরকালীন জীবনকে আপনার আগে গ্রহণ করতে হবে। যদি আপনি এটা না গ্রহণ করেন, তাহলে কখন আপনি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এটা ভাই আপনি সলভ করতে একটা পারবেন না। সেকেন্ড একটা তাহলে সেকেন্ড ভাই, হ্যাঁ আজাদ ভাই, জি আচ্ছা ভাই, টাইম তো প্রায় হয়ে গেছে, আপনি একটু কনক্লুড করার চেষ্টা করেন কিছুটা অল্প সময়ের মধ্যে। আমরা কিন্তু এই নিয়ে চাইলে আচ্ছা কনভারসেশন চালাতে পারি আমাদের ওই ডিসকর্ড সার্ভারে যে চ্যানেলটা আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এনিওয়ে, এন্ড উই অলওয়েজ হ্যাভ সাচ গুড কনভারসেশনস, বুঝলেন তো? তো এখন না আমি জি বলি 10:30 দিয়ে আমাদের মেইন পাঠচক্রের কথা ছিল, এখন আমরা আমাদের মিসেলেনিয়াস টপিকে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কনক্লুড করি যে আমরা ফ্রি উইল নিয়ে অনেক কথা বলার চেষ্টা করলাম, হ্যাঁ করো। ফ্রি উইলের প্রবলেমটা সলভ করার চেষ্টা করলাম। তাজরিন রিলিজিয়াস পার্সপেক্টিভ বললেন। রিলিজিয়াস পার্সপেক্টিভের বিষয়টা এমন হলো যে কিছু ধারণা যদি আমরা ধরে নেই, তাহলে সে ফ্রি উইলের বিষয়টা খানিকটা সলভ হয়। আর বিভিন্ন মতবাদ শোনা গেল অনেকের কাছ থেকে। তো ফ্রি উইল প্রবলেমটা যদি সলভ করা যেত এত সহজে, তাহলে আমাদের এখানে হয়তো বসা লাগতো না। এমন দর্শনের ব্যাপারটাই এরকম যে আহ, একদম এক্সাক্ট কোনো সলিউশন হয়তো আমরা পাবো না, বাট আমরা যে আলোচনা করেছি, চিন্তা করতে পেরেছি, সেটাই আজকের আমাদের সাফল্য বলা যায়। তো ফ্রি উইল নিয়ে হয়তো সামনে কখনো আবার অন্যান্য টপিকে এটা আসবে, বারবার ঘুরে ফিরে আসবে, তখন আমাদের এই আলোচনাটা সুবিধা হেল্প করবে। আর তাহলে ফ্রি উইল সম্পর্কিত আলোচনাগুলো শেষ হলো এখানে। 10:35 বাজে। তো আমরা যেহেতু আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু সময় যেহেতু নেই, কিন্তু আমরা এটা একটু ওপেন রাখতে চাচ্ছি যে কেউ যদি চলে যেতে চান তাহলে এখন চলে যেতে পারেন, আর আমরা যারা আলোচনা করতে চাই তারা আমরা আলোচনা চালিয়ে যেতে পারি। কেউ যদি কিছু বলতে চান শেষে বলতে পারেন, যদি কনক্লুডিং কোনো কথা থাকে। জামিলের ডমিনোর ব্যাপারে কিছু কথা আছে, তাজরিনের ব্যাপারেও কিছু কথা আছে আমার। বিষয়টা হচ্ছে যে যদি আমরা এভাবে ভাবি, ডমিনো ইফেক্ট হিসেবে ভাবি, তাহলে এটা একটু সিম্পল হয়ে যায়, ঠিক আছে? তো আমার এভাবে ভাবতে ভালো লাগে। মানে আমি ধরে নিচ্ছি যে ফ্রি উইল যদি না থাকে, তাহলে আমাদের সব সোসাইটি সবকিছু কোলাপস করবে। কারণ আমরা এটা সোসাইটিতে আমরা এটা বিলিভ করা হয় না, এটা অ্যাজাম করা হয় যে ফ্রি উইল আছে। তাহলে আমাদের ধরতে হবে যে কোনো কোনো না কোনো উপায় ফ্রি উইল আছে। তো ফ্রি উইল থাকার যে ধারণাটা আমি প্রপোজ করতে চাই, সেটা হচ্ছে যে যে কজটা হয়, সেই কজটার উপর সবসময় আমাদের নিয়ন্ত্রণ না থাকলেও, সেই কজটার যে ইফেক্ট আমরা আমাদের উপর হয়, বা যে ইফেক্টটা আমরা করি, যে যতটুকু আমাদের হাতে থাকে, সেই ইফেক্টটা আমরা চাইলে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে? যে আমি একটা পরীক্ষায় ফেল করলে পরের পরীক্ষায় যে আমি দেখা গেল যে খুব আহ, অনেক পড়লাম বা অনেক পরিশ্রম করলাম, সেই সেই ইয়াটা আমার কাছে আছে, সেই নিয়ন্ত্রণটা হয়তো আমার কাছে আছে। সেই কারণেই ফ্রি উইলের কিছুটা হয়তো সলভ, বা ফ্রি উইল কিছুটা হয়তো আমাদের হাতে থাকা উচিত। তাছাড়া তো কিছুই মেক সেন্স করে না। আর তাজরিনের একদম যে কথাটা হলো যে আহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানে ধর্মটা তো খুবই স্পিরিচুয়াল, খুবই ঐশ্বরিক একটা ব্যাপার, তাই না? যে আহ যে মিথ গুলো আছে, যে গল্পগুলো আছে, সেগুলো তো অনেকটা কাইন্ড অফ ম্যাজিক, তাই না? তো ওই ম্যাজিকে যে আমরা বিলিভ করি, সেই বিলিফটাই কিন্তু ধর্ম, সেই বিলিফটাই কিন্তু ধর্মের পাওয়ার, তাই না? তো এই এই সব বিষয়ে যখন আমরা আলোচনা করব, তখন এর স্পিরিচুয়াল যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা গ্রাপস করতে যদি আমরা না পারি, তাহলে হয়তো আহ এই আলোচনার কন্টেক্সট খুব একটা মানাবে না। যে তাজরিন খুব ভালো করেছে সেটা হচ্ছে যে আমাদের আলোচনার সাপেক্ষে ও কিছুটা ম্যাচ করার চেষ্টা করেছে, যেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো এই তো, ভীষণ। আমরা যদি কেউ কিছু বলতে চায় বলতে পারে, তাছাড়া আমরা হচ্ছে পরবর্তী আলোচনায় যেতে পারি।